হ্যালো এভরিওয়ান। হায়ার ম্যাথ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা নিয়ে তোমাদের একটু ভয় কাজ করে। তোমরা যারা এসএসসিতে পড়ছো তোমাদের দুইটা ম্যাথ থাকে, একটা হচ্ছে জেনারেল ম্যাথ এবং আরেকটা হচ্ছে হায়ার ম্যাথ। জেনারেল ম্যাথটাতে তোমাদের অত একটা ভয় লাগে না, কিন্তু হায়ার ম্যাথ কথাটা যখন শোনো, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত কথাটা শুনলে একটু ভাব চলে আসে, তাই না? যে মনে হয় যে খুব একটা কঠিন কিছু, কিন্তু আসলে হায়ার ম্যাথ তেমন কিছুই না। হায়ার ম্যাথ কিন্তু জেনারেল ম্যাথের চেয়ে অনেক সহজ। হ্যাঁ ভাইয়া, হায়ার ম্যাথ কিন্তু জেনারেল ম্যাথের চেয়ে অনেক সহজ। জাস্ট অঙ্কগুলো অনেক বড় বড় থাকে জন্যই কিন্তু আমাদের মনে হয়, কিন্তু আসলে তা না। সাধারণ গণিতের ক্ষেত্রে দেখা যায় যে স্যাররা যে রাশিটা থাকে প্রমাণ করার জন্য সেগুলোকে অনেকটা চেঞ্জ করে দেয় স্যারদের যে ক্যারিকেচার সেটা দেখানোর জন্য। কিন্তু হায়ার ম্যাথের ক্ষেত্রে কি হয়, হায়ার ম্যাথের ক্ষেত্রে স্যাররা যে বইয়ের অঙ্কটা থাকে সেটাই হুবহু তুলে দেয়। জাস্ট ধরো এক্সের জায়গায় এম বসিয়ে দিল, এক্সের জায়গায় পি বসিয়ে দিল, এরকমভাবে একটু একটু করে চেঞ্জ করে দেয়, যে জন্য এখানে হচ্ছে গিয়া কোনো কষ্ট হয় না, অঙ্কগুলোকে সলভ করতে কোনোই কষ্ট হয় না। তো আজকে আমি তোমাদের সকলের সাথে হায়ার ম্যাথের যে আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে দেখাবো যে হায়ার ম্যাথ জিনিসটা আসলে জেনারেল ম্যাথের চেয়ে কতটা সহজ। যখন আমি এই যে বীজগণিতীয় রাশি যেটা সেকেন্ড চ্যাপ্টার, এইটার উপর যখন সবগুলো ক্লাস শেষ করে ফেলবো, মানে বই সলভ করব, আমরা ফার্স্টে বেসিক পড়ব, মানে যেসব বেসিক আমাদের লাগবে সেগুলো পড়ব, সৃজনশীল পড়ব, অনুশীলনী সলভ করব, থিওরি পড়বো, তার সাথে অনুশীলনী সলভ করব। এই দুইটা করার পরে দেখবা যে তোমার 50%ই কভার হয়ে গেছে। 50%, তুমি যদি আমার সাথে করো তাহলে দেখবা যে 50% তোমার কভার হয়ে গেছে। এরপরে আমি তোমাদেরকে আবার করাবো হচ্ছে সাপ্লিমেন্ট সলভ করাবো। যখন আমি সৃজনশীলগুলোকে সলভ করাবো সাপ্লিমেন্টের, তখন তুমি দেখবা সৃজনশীল সলভ করার পরে তোমার 80%ই কভার হয়ে গেছে। তারপর তোমার আর তখন এই অধ্যায় নিয়ে ভয়ই লাগবে না, মনে হচ্ছে এটা তো পেরে যাবো, তেমন একটু কঠিন নাই। তাই তোমরা আমার সাথেই থাকবে আশা করছি। আর বাকি যে 20% তোমার লাগবে সেটা হচ্ছে যে নিজে থেকে একটু প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে ধ্রুবক এবং চলক কি জিনিস। ধ্রুবক এবং চলক, ধ্রুবক চলক, ঠিক আছে। ধ্রুবক এবং চলক কি জিনিস ভাইয়া? ধ্রুবক জিনিসটা হচ্ছে যে যার মানটা ফিক্সড, মানটা ফিক্সড। আর চলক যে জিনিস, চলক জিনিসটা হচ্ছে যে মানটা ফিক্সড না, ফিক্সড নয়। কি বললেন ভাইয়া? কিছু তো বুঝলাম না। বুঝাচ্ছি, আসো। তোমরা ফিজিক্স পড়ছো না? ফিজিক্সের মধ্যে দেখবা যে অভিকর্ষ ত্বরণ যেটা, সেই অভিকর্ষ ত্বরণের মান থাকে কি অ্যাভারেজে জি, জি সমান থাকে আমার 9.8 ms ইনভার্স 2। ভালো কথা। এখন তুমি একটা জিনিস দেখো, এই যে জি এর যে মানটা, এই মানটা কিন্তু চেঞ্জ হয় না। এই মানটা যেটাই আছে এটা যত যাই হয়ে যাক না কেন, এই মানটা কিন্তু চেঞ্জ হয় না, অলওয়েজ ফিক্সড। তো যখন কোনো কিছু ফিক্সড থাকে আমরা সেই জিনিসটাকে বলি ধ্রুবক। বুঝেছ? যখন একটা মান ফিক্সড থাকে সেই জিনিসটাকে আমার বলা হয় ধ্রুবক। আর চলক জিনিসটা কি? চলক জিনিসটা মান হচ্ছে ফিক্সড না। যেমন ধরো আমি তোমাকে একটা সমীকরণ দিলাম সমাধান করতে, x - 5 = 7। এখানে আমি একটা সমীকরণ দিলাম, তা আমার সাথে সাথে এটা সলভ করে ফেলো। এখানে x এর মানটা বের করো, তাহলে -5 এই পাশে চলে গেলে হয়ে যাবে কি +5, তাহলে এখান থেকে হবে x = 12। তাহলে দেখো x হচ্ছে 12। আবার আমি যদি আরেকটা সমীকরণ দিই x - 2 = 0, এটা সমাধান কীভাবে করবা? তো তুমি ভাইয়া -2 ওই পাশে নিয়ে যাবো, +2, তাহলে তো x রয়ে গেল, হয়ে গেল 2। এখন দেখো টুইস্ট, দুই জায়গাতে x এর মান কি? এক জায়গায় 12 আর এক জায়গায় 2। এই কেমন কথা, কেমন বিচার? তাহলে এই যে দেখতেছো না, এদের মান কি ফিক্সড? এখানে যদি x এর মানের কথা বলি এটা কিন্তু ফিক্সড না। এক জায়গায় 12, এক জায়গায় 2, আবার কোনো সময় সমাধান করব তখন দেখব 3, 4। তাহলে এই যে যেখানে আমি দেখতেছি যে x জিনিসটা, এই x জিনিসটা হচ্ছে আমার চলক। বোঝা গেল? মানে এটা হচ্ছে চেঞ্জ হতে পারে, এই যে এক্সটা
যেটার মান আমি নির্ণয় করব সেই জিনিসটা হচ্ছে আমার চলক, মানে এটার মান কখনোই ফিক্সড না। বোঝা গেল? তো মুদ্রা কথা হচ্ছে যে যেটা আমি নির্ণয় করব সেটাই হচ্ছে চলক, যে জিনিসটার মান আমি নির্ণয় করব, মানে এটা হচ্ছে আনঅফিসিয়াল ভাষা। আর অফিসিয়াল ভাষা হচ্ছে যে যেটার মান ফিক্সড নয়। আর যদি মান ফিক্সড হয় তাহলে সেটা হবে আমার ধ্রুবক। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে বহুপদী। চলো বহুপদী নিয়ে দেখি তো কি আছে। বহুপদী জিনিসটা হচ্ছে যে আমি ফার্স্টে অফিসিয়াল কথাতেই বলছি, হ্যাঁ একদম একটু ভাবে বলবো। এখন ভাবে বলবো কিভাবে, যেখানে আমার যে চলকটা থাকবে, ধরো আমার একটা রাশি দিলাম, রাশিতে একটা চলক আছে এক্স, দিলাম এক্স, এক্সের উপর যে পাওয়ারটাকে দিলাম আমি এম। ভালো কথা, এই যে এক্সের উপর আমি একটা পাওয়ার দিলাম এম, যদি কখনো চলকের যে পাওয়ার, এই পাওয়ারটা যদি হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, চলক যেটা দিলাম, চলকের উপরে পাওয়ারটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি জিনিস? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যে 0 থেকে 1 2 3 এরকম করতে করতে ইনফিনিট পর্যন্ত, মানে পজিটিভ সাইডে 0 সহ পজিটিভ দিকে যত যেতে থাকবে পূর্ণ সংখ্যা যেটা, তাহলে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যখন আমার চলকের উপরে যে পাওয়ারটা, এটা যখন আমার হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখনই এই জিনিসটাকে আমি বলবো বহুপদী। এটা হলো অফিসিয়াল কথা। এবার আসো আনঅফিসিয়াল কথা, মানে কিভাবে বুঝবো, অ্যাপ্লাই দেখি। আসো, ধরো আমার একটা রাশি দেওয়া হলো এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1। আমি এই একটা রাশি দিলাম, এই রাশি কি বহুপদী? প্রশ্ন এটা, এই রাশিটা কি বহুপদী? ভালো করে বুঝো, এটা কিন্তু এমসিকিউতে আছে তোমাদের, তো ভালো করে শিখে যাও। এখানে দেখো চলক কোনটা, ধ্রুবক কোনটা। চলক দেখো এক্স, কারণ এক্স এর মানটা কিন্তু ফিক্সড না, এক্স এর মান এই রাশিতে যে কোনো কিছু হতে পারে। কিন্তু যখন 2 আর 1 বলতেছো, এই 2 মানে কি আমার হাতে দুইটা আঙ্গুলই বোঝাচ্ছে না, 2 তো বোঝাচ্ছে। এই 2 দ্বারা কি আমার দুইটা মার্কারই বোঝাচ্ছে না? 2 দ্বারা তো 2ই বোঝাচ্ছে, কখনো এটা চেঞ্জ হচ্ছে না। 1 দ্বারা তো 1ই বোঝাচ্ছে, এটাও তো কোনো চেঞ্জ হবে না। কিন্তু এক্স যে জিনিসটা, এক্স জিনিসটা তো চেঞ্জ হবে, এক্স জিনিসটা ফিক্সড না। তাহলে এক্স জিনিসটা হচ্ছে আমার চলক। ওকে, ভালো কথা, চলক তো আইডেন্টিফাই করে ফেলে। এবার চলকের পাওয়ার নিয়ে সব কাজ। এখন দেখো চলকের পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে গেল। ভালো কথা, একটা তো পড়লো, বাকিগুলো এবার দেখি। 2 ইন্টু এক্স, যখন কোনো কিছুর উপরে পাওয়ার লেখা থাকে না, তখন আমরা কি ধরে নেই ভাইয়া? মনে মনে 1, মানে এক্স এর উপরে 1 আছে। ওকে, এন্ড ভাই এটা কি বলেন? এটা তো ধ্রুবক, এখানে তো চলক নাই। এখন এখানে দেখো 1 এর সাথে যদি আমি 1 গুণ দেই, তাহলে কি কোনো পরিবর্তন হচ্ছে? একটু চিন্তা করো তো, 1 এর সাথে ধরো 1ই গুণ দিলাম, 1 এর সাথে 1 গুণ দিলে তো 1ই হবে, তাই না? তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে 1ই তো হচ্ছে। তাহলে এক্স স্কয়ার ঠিক আছে, 2x টু দি পাওয়ার 1 ঠিক আছে। এইবার 1টাকে ফিক্স রেখে এই 1টাকে আমি লিখছি x টু দি পাওয়ার 0। লেখা যায় না? আমাকে বলো, এই জিনিসটা লেখা যাবে না, কারণ আমরা কি সূত্র পড়ে আসছি সূচক লগারিদমে, x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, আমরা পড়ে আসছি না? তাহলে যখন x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাহলে আমি এই কথাটা লিখতে পারি, তো পারি কি না? তো যখন আমি লিখতে পারছি, তাহলে দেখো তো এখানেও চলক আছে, এখানেও চলক আছে, এখানেও চলক আছে। চলকের উপরে পাওয়ারগুলা কি?
এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই যে এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই যে আবার 0 এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এটা কি? এটা একটা বহুপদী, একটা বহুপদী। বোঝা গেল? এরপর দেখো, আগের রাশিটা তো বুঝে গেলাম, এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি? 0, 1, 2, 3 এগুলা, এখান থেকে ইনফিনিট পর্যন্ত। এটা হচ্ছে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি যদি এখন কোনো কিছু একটা পাওয়ার যদি আমি বলি x⁻², তাহলে আমি কি এটাকে বহুপদী বলতে পারবো না? কারণ x এর পাওয়ার কি? হাফ। হাফ কি এইখানে পড়তেছে? এটা তো পূর্ণ সংখ্যা না, তাহলে আমি এটাকে কিন্তু বহুপদী বলতে পারবো না। এরপর ধরো আরেকটা দিলাম x⁻³ এটাকে কি আমি বহুপদী বলতে পারবো না? কেন বলতে পারছি না? কারণ এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না, এটা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক, মাইনাস, এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমি এটাকে বলতে পারবো না। ভালো কথা। এবার যদি আমি তোমাকে বলি √x, √x কি বহুপদী হবে? ধরো আমি দিলাম একটা √x+4, এটা কি বহুপদী হবে? চিন্তা করো তো দেখি। এটা কিন্তু বহুপদী হবে না। কেন? কারণ √x কথাটার মানে হচ্ছে x⁻½ x⁻½ আর +4 × x⁻0, কারণ 1 আছে, 1কে লিখতে পারি x⁻0। আমরা হায়ার ম্যাথ করতেছি, একটু শর্টকাট করলাম আর কি। তাহলে x⁻½ তাহলে x⁻½ যখন বহুপদী না, তাহলে এই রাশিটাও বহুপদী হওয়ার কথা না, কারণ এটা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যাই তো না, এটা ভগ্নাংশ। এবার আমি যদি এবার তোমাকে বলি 1/x³, এইটা কি বহুপদী হবে? এখন তুমি বলবা যে না। কেন বলবা? কারণ নিচে যখন থাকে তখন এটাকে যখন আমি উপরে আনবো তখন এটার পাওয়ার কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে এটা যখন বহুপদী হচ্ছে না, তাহলে এটাও বহুপদী হওয়ার কথা না। কেন? কারণ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এগুলো তোমাদের এমসিকিউতে আসবে, কিন্তু আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে। এবার আমি যদি তোমাকে বলি 5 কি একটা বহুপদী? তুমি বলবা হ্যাঁ। কেন বলবা? কারণ 5-এর সাথে আছে 1 গুণ দাও, তো সেম থাকতেছে। তাহলে 5 ইন্টু তুমি কি লিখতে পারতেছো? x⁻0। তাহলে x⁻0 কি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়তেছে? এই যে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এটা একটা বহুপদী। তাহলে বহুপদী নিয়ে তোমাদের কনফিউশন ক্লিয়ার আশা করি। এর চেয়ে যদি সহজভাবে বলি তাহলে আর কিছু বলার নেই। এখন তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস বলতে পারি যে রুট থাকলে কি করব, 1/, থাকলে কি করব, এই জিনিসটাকে আমি একটু সূত্র দিয়ে লিখে দিতে পারি, যেগুলো তোমরা সূচক লগারিদমে পড়েছো। তো যদি কখনো x⁻0 হয়, এই জিনিসটা হয় হচ্ছে আমার 1। আবার যখন যে রুট জিনিসটা থাকে, এই জিনিসটার ক্ষেত্রে হয় আমার রুটের চাইতে এখানে আমি দিলাম nth রুট, থার্ড রুটও থাকে, ফোর্থ রুটও থাকে। মানে রুট জিনিসটা থাকলে বুঝতে হবে পাওয়ারে 1/something হবে। 1/something মানে কি? যখন এই যে এনটা, এই এনটা এখানে বসে যাবে। বুঝেছ? হ্যাঁ, রুটের ক্ষেত্রে এখানে কিন্তু 2 আছে, এটা লেখে না, এই জন্যই x⁻½ হয়। আবার 1/x⁻n এরকম যদি কখনো থাকে, তাহলে এটার পাওয়ার হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটাকে উপরে আনলে এটার পাওয়ার হয়ে যাবে মাইনাস। তাহলে এই তিনটা জিনিস তোমরা একটু নোট করে রাখবা, মুখস্থ রাখবা, তাহলে দেখবা যে কোনো জিনিস তুমি বহুপদী কি না এটা তুমি নির্ণয় করতে পারতেছো। এবার এই জিনিসটা তোমার এমসিকিউতে লাগবে কিন্তু।
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা ধ্রুবক পড়লাম, চলক পড়লাম, বহুপদী পড়লাম, কত কিছু পড়ে ফেলছি। এবার আরেকটা জিনিস একটু পড়তে হবে, পড়ার পরে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যেতে পারবো। তো সেই জিনিসটা হচ্ছে আমার ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য কি জিনিস? ভাগশেষ উপপাদ্য হচ্ছে আমরা ধরো যে ভাগ করি কিভাবে, ধরো 5 দিয়ে আমি 24কে ভাগ করব, তাই না? তাহলে 24কে যখন ভাগ করব তখন 4 5 20, 20 লিখলাম আর রইল 4। তাহলে এই যে আমার নিচের যে 4টা, এটা হচ্ছে আমার কি? ভাগশেষ। ভাগশেষ। এই জিনিসটা কি? এটা হচ্ছে আমার ভাজক। ভাজক। আর এটা আমার হচ্ছে ভাজ্য। 5-এর পড়া এগুলা, রাইট? এগুলো সব 5-এর পড়া না? আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমার কি? ভাগফল। এটা হচ্ছে আমার ভাগফল। তাহলে বামে যেটা থাকে সেটা হচ্ছে ভাজক, নিচে যেটা সেটা হচ্ছে ভাগশেষ, উপরে যেটা সেটা ভাজ্য, আর ডানে যেটা থাকে এটা হচ্ছে আমার ভাগফল। ঠিক আছে? তাহলে ভাগশেষ উপপাদ্য আমার বলতেছে যে যখন আমি কোনো একটা যে ভাজ্য, আমার ধর একটা ফাংশন নিলাম আমি px, সাপোজ আমি একটা ফাংশন নিলাম px, p of x। এই ফাংশনটা আমি নিলাম হচ্ছে ধরো x স্কয়ার প্লাস 2x প্লাস 3। আমি এরকম একটা রাশি নিলাম, সাপোজ আমি একটা রাশি নিলাম। এখন এই রাশিটা নেওয়ার পরে আমি এই রাশিটাকে আমি কিছু একটা যে ভাগ দিতে চাচ্ছি, মানে আমার যে ভাজকটা, আমি একটা ভাজক সেট করতেছি, মানে আমি একটা ভাগ করব। সো সাপোজ আমি এটাকে x-5 দিয়ে আমি ভাগ করতে চাচ্ছি, আমি এটাকে x-5 দিয়ে ভাগ করতে চাচ্ছি। তাহলে আমার ভাগ শেষটা কি হবে? যদি এটা ভাগ করি তাহলে আমি কিছু একটা তো ভাগশেষ পাবো। এটা হতে পারে 0, হতে পারে 1 2 3 4, আমি কিছু একটা তো পাবো, তাই না? তাহলে আমি যেটা পাবো সেইটা হবে এই ফাংশনে যে মাইনাসের পর যেটা আছে এটার মান বসিয়ে দিলে আমি সেই ভাগশেষটা পেয়ে যাব, মানে p of 5। p of 5 equals to যেটা হবে সেটা হবে আমার ভাগশেষের মান। এই ভাগশেষটা হবে আমার p of 5 এর মান। একটু কনফিউজিং লাগছে, রাইট? আবার একবার বলি, ধরো আমি px একটা ফাংশন, আমার এই px ফাংশনকে আমি x-5 এরকম কিছু একটা দিয়ে আমি ভাগ করতে চাচ্ছি। তো ভাগ করলে আমার যে ভাগশেষটা হবে, এই ভাগশেষটা হবে আমার এই যে মাইনাসের পরে যে সংখ্যাটা থাকবে, মানে ধ্রুবক, এই ধ্রুবকটার ফাংশন, মানে ফাংশনের মানটা। এই ধ্রুবকটাকে আমি এক্স এর জায়গায় বসালে যে মান পাবো সেটাই হবে আমার ভাগশেষ। তাহলে এটাকে এটা তো হচ্ছে আমার আনঅফিসিয়াল কথা। এবার অফিসিয়াল কথায় বলি, ধরো আমার একটা ফাংশন px, এই px ফাংশনকে আমি x-a এটা দিয়ে আমি যদি ভাগ করতে চাই তাহলে ভাগশেষ কত হবে? p of a। এই কথাটা তো বুঝছো যে px কে যদি আমি x-a দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে p of a। এই কথাটা বুঝতে পারলেই হবে। ধরো একটা ফাংশন, এটাকে আমি x-a দিয়ে ভাগ করব, যেখানে x হচ্ছে চলক, a হচ্ছে ধ্রুবক, তাইলে ভাগশেষ হবে আমার p of a। ওকে, এখন এই কথাটা দিয়ে আরেকটা জিনিস অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা হচ্ছে যে ধরো আমি যখন 5 দিয়ে 25কে ভাগ করি, যখন আমি 5 দিয়ে 25কে ভাগ করি তখন 5 5 25, 25 ভাগশেষ 0। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার
এই যে ভাগটা হলো, এটা হলো নিঃশেষে বিভাজ্য। 25 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো, নিঃশেষে বিভাজ্য। 5 পড়া, নিঃশেষে বিভাজ্য হলো। তাহলে যখন আমার নিঃশেষে বিভাজ্য হচ্ছে, মানে পুরোপুরি ভাগ যাচ্ছে, তাহলে নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষটা কত আসতেছে? 0। তাহলে ভাগশেষটা হবে আমার 0, ভাগশেষ ইকুয়ালস টু হচ্ছে 0। এই কথাটাকে একটু বীজগণিতের রাশিতে প্রকাশ করা হলো। ধরো আমার একটা ফাংশন আমি দিলাম px, এই px ফাংশনকে যদি x মাইনাস a দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে p অফ a যেটা, এটা হবে 0, মানে ভাগশেষটা হবে 0। এই কথাটা একটু মনে রাখতে হবে, এই কথাটা আমাদের অঙ্কে লাগবে। তাহলে বোঝা গেল ভাগশেষ উপপাদ্য কি জিনিস। ভাগশেষ উপপাদ্য হচ্ছে যে যদি px কে x মাইনাস a দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হবে আমার p অফ a। আর যদি কখনো px x মাইনাস a দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে p অফ a হবে 0। এই কথাটা বুঝলেই হবে। তো চলো, এটা রিলেটেড একটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা করব আমাদের বইয়ের, সেটা হচ্ছে বইয়ের 5 নম্বর অঙ্কটা। তো আমাদের সেই ইম্পর্টেন্ট অঙ্কটা হচ্ছে যে x⁴ মাইনাস 5x³ প্লাস 7x² মাইনাস a, বিশাল কঠিন একটা রাশি, অনেক বড়। যাই হোক, এর একটি উৎপাদক x-2 হলে দেখাতে হবে a সমান 4। ভালো কথা। তাহলে এই যে একটা জিনিস, এটা একটা আমার রাশি দিয়েছে, ওকে, যেখানে আমার a এর মানটাকে দেখাতে হবে a হচ্ছে 4। এর একটি উৎপাদক হচ্ছে x-2। উৎপাদক কথাটার মানে কি? এইটাই হচ্ছে প্যাচ। উৎপাদক কথাটার মানে কি? উৎপাদক কথাটার মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য। উৎপাদক কথাটার মানেই হচ্ছে নিঃশেষে বিভাজ্য, মানে এটা ভাগ করলে ভাগশেষ কত? 0। এইটাই হচ্ছে প্যাচ। তাহলে এর একটি উৎপাদক হচ্ছে x-2। তাহলে ফার্স্টে এটা যেহেতু ফাংশন দেওয়া নেই, আমি একটা ফাংশন ধরে নিই। আমি এখানে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করব। তাহলে এখানে লিখলাম সলভে লিখলাম ধরি p of x, p of x equals to x⁴ minus 5x³ প্লাস 7x² মাইনাস a। ওকে, এবার শর্ত মতে মানে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যদি আমি px কে x মাইনাস a দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ হবে p অফ a। এখানে এর জায়গায় আছে কি 2, তাহলে ভাগশেষ হবে p অফ 2। তাহলে শর্ত মতে p অফ 2, উৎপাদক যেহেতু নিঃশেষে বিভাজ্য, তাহলে p অফ 2 ইকুয়ালস টু 0। ওকে, বা p অফ 2, তাহলে ফাংশনে যে কোনো একটা মান বসে ফাংশনের মান নির্ণয় করতে তোমরা পারো না? এটাও কি বুঝায় দেওয়া লাগবে? তোমরা পারো না? করো আমার সাথে। 2⁴ মাইনাস 5 ইন্টু 2³ সেকেন্ড ব্র্যাকেট দেই যাতে মাইনাসের সাথে কন্ট্রাডিক্ট না হয়, প্লাস 7x² 7 ইন্টু 2² মাইনাস a ইকুয়ালস টু 0। ওকে, বা 2⁴, এটা কত? 16 মাইনাস 2³
তাহলে 5 ইন্টু 2 কিউব মানে 8 প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মানে 4 মাইনাস a ইকুয়ালস টু 0 বা 16 মাইনাস 5 8 40 4 7 28 মাইনাস a। তাহলে একটু কত আসতেছে 4, এইটুকু আসতেছে 4 44 মাইনাস 40 হ্যাঁ 4 মাইনাস a ইকুয়ালস টু 0 তাহলে 4 মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে এবার মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 4 ইকুয়ালস টু a, অর্থাৎ a সমান কি 4। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গিয়েছে। কি বলেছিল দেখাতে, তাহলে শোড বা দেখানো হলো, তোমরা যে যেটা লেখো। তাহলে দেখো কিভাবে করলাম, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার একটা ফাংশন দেওয়া আছে, সরি রাশি দেওয়া আছে, এর একটি উৎপাদক বলা আছে x মাইনাস 2। তাহলে দেখাতে হবে a সমান 4। এই যে এখানে যে a আছে, এই a সমান 4 দেখাবো আমি। তাহলে দেখো উৎপাদক কথা আছে, উৎপাদক মানে কি নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ 0, ভাগশেষ 0 মানে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য দিয়ে আমি এটাকে সলভ করব। তাহলে দেখো ভাগশেষ উপপাদ্যের জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের একটা ফাংশন লাগবে, কিন্তু এখানে তো কোনো ফাংশন দেওয়া নেই। তাহলে আমি ফাংশন পাওয়ার জন্য কি করলাম, ধরে নিলাম এটা হচ্ছে px একটা ফাংশন যেটার মান হচ্ছে এইটা। তারপর যখন আমি নিলাম, নেওয়ার পরে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যদি px একটি ফাংশন হয়, তাহলে px কে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে p অফ a। এখানে a এর জায়গায় আছে 2, তাই আমি এখানে দিলাম p অফ 2 ইকুয়ালস টু 0। কেন হবে, নিঃশেষে বিভাজ্য, সেই জন্যই 0 হবে। তাহলে 0 হওয়ার পরে এরপরে ফাংশনের মান কিভাবে বের করতে হয়, জাস্ট x এর জায়গায় এই মানটাকে ব্র্যাকেটের মানটাকে বসিয়ে দিব, বসিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সার আসলে a সমান 4। আমাকে দেখাতে বলছে a সমান 4, আমি দেখিয়ে দিলাম a সমান 4। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা বেসিক সহ একটা অঙ্ক করিয়ে দিয়েছি। সো নেক্সট ক্লাসে আমরা এই ভাগশেষ উপপাদ্য রিলেটেড যেসব অঙ্ক আছে ইম্পর্টেন্ট সেইগুলোকে দেখিয়ে দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।